কত লোক এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারতো। আমির খসরুর নাম তো একেবারে মুখে মুখেই ছিল। কিছুটা চমক তো আছেই মন্ত্রিসভা যেভাবে উনি সাজিয়েছেন। আরেকটা জিনিস লক্ষ্য করা গেল যে এটা দলের মধ্যেও শীর্ষ পর্যায়ে যারা নেতৃত্ব তারাও জানতো না শেষ পর্যন্ত কী হতে যাচ্ছে, এমনকি কারা মন্ত্রী হচ্ছে তাদের মধ্যে সেটাও জানার কোনো সুযোগ ছিল না। অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে এটা হয়েছে, চমক রাখার জন্য। শেষ পর্যন্ত ওই যে আমরা যেটা বলি আর কি, যে বঙ্গভবন থেকে যে টেলিফোন পায় সেই যায়, কিন্তু টেলিফোন ওই আওয়ামী লীগের সময় দুজন মোশাররফ ছিল, দুজনেই আবার ইঞ্জিনিয়ার, ফরিদপুরের মোশাররফ আর আমাদের চিটাগাংয়ের মোশাররফ। এখন মোশাররফ টেলিফোন দুজনেই অপেক্ষা করছে মোশাররফ, কিন্তু পরে দেখা গেল যে এটা ফরিদপুরের মোশাররফ না। তো এরকম অবশ্যই বের হয় নাই আর কি সবাই। এবং লাস্ট মোমেন্টে ওখানে গিয়েও অনেকে হতভম্ব হয়ে গেছে যে আমার নাম ডাকা হচ্ছে না কেন, অপেক্ষা করছে সবাই। যাই হোক, দীর্ঘ প্রতীক্ষার পরে একটা মন্ত্রিসভা গঠন হলো। আমরা আশা করেছিলাম যে 30-এর মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে, কিন্তু শুরুটা তো অনেক কলেবরটা বৃদ্ধি হয়ে গেল। তবে একটা ভালো কাজ করেছে যে এই বিএনপির সংসদ সদস্য দ্বারা তারা প্লট নেবে না, ডিউটি ফ্রি গাড়িটা নেবে না। এটা খুব চমৎকার একটা ঘোষণা দিয়েছে, এটা আশাব্যঞ্জক। তো এরকম আগামী দিনও আমরা কৃচ্ছ্রতা সাধনের ক্ষেত্রে তারা আরও অনেক বিষয়ে ভূমিকা রাখবে সকলেই। মানে এই যে ডিউটি ফ্রি গাড়ি, প্লট এগুলো না নিলে আসলে মানে কতটুকু ইতিবাচক? না, শুরুটা তো হবে। হ্যাঁ, উনি তো আরো ভালো জানবেন। এটা তো শুরুটা তো করা দরকার, তাহলে অন্যান্য বিষয়েও আমরা চেক অ্যান্ড ব্যালেন্স, যে আমি মন্ত্রী হয়েছি বা প্রতিমন্ত্রী হয়েছি তো আমার অসাধারণ ক্ষমতা, আমি সব ক্ষমতা প্রয়োগ করে দিলাম, জনগণ এগুলো করতে করতে জনবিচ্ছিন্ন হয়ে অতীতে যা হয়েছে আপনি তো জানেনই। ক্ষমতা এমন একটা জিনিস, যারা ওখানে বসে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন, প্রধানমন্ত্রী তো হয়, এইটা যেন না হয়। তারপরে ধরেন আমি তো বলেছি যে যারা পদপদবী আছে রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের, তারা যেন এই পদপদবিগুলি ছেড়ে দেয়, তা না হলে সরকার এবং দল একাকার হয়ে যাবে। অতীতে আমরা খুব এগুলো আমাদের চোখের সামনে খুব খারাপ দৃষ্টান্তগুলো আমরা দেখেছি। তো আমি শুরুতেই বলবো যে আপনারা দল এবং সরকারকে একাকার করবেন না, বিচ্ছিন্ন করে রাখেন, তাতে দলেরও লাভ হবে, দলেরও ভাবমূর্তি গত 18 মাসে কিছুটা তো ক্ষুণ্ণ হয়েছে। এবং অনেকেই বলে যে এইবার যে আমরা বিএনপিকে ভোটটা দিচ্ছি অনেক দুঃখ বেদনা চেপে দিচ্ছি, কারণ যে ধরনের ঘটনাগুলো ঘটেছে মানুষ কিন্তু সত্যিকার অর্থে কষ্ট পেয়েছে। যে 17 বছর পরে তাদের এই চেহারা আমাদের দেখার কথা না। যদিও 5-6 হাজার লোককে তারা পদচ্যুতি করেছে, আবার পদও ফিরিয়ে দিয়েছে, এগুলো তো রাজনীতির খেলার মধ্যে আছে। তো আমি আশা করব যে তারা অত্যন্ত সততা এবং নিষ্ঠার সাথে রাষ্ট্র পরিচালনা করবে, বিশেষ করে যিনি হেড অফ দি গভর্নমেন্ট জনাব তারেক রহমান। আপনি আপনার অনেকেই বলছিল যে উনি আমাদের অতীতে যারা প্রধানমন্ত্রী হয়েছে তার থেকে একটু ম্যাচুরিটি বেশি, 60 বছর। সেই দিক থেকে বয়সের কারণে খালেদা জিয়া 46 বছরে প্রধানমন্ত্রী হয়েছে, হাসিনাও হয়তো ওই রকম ছিল। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তো আশা করি আমরা আশাবাদী হইতে চাই। যা কথাবার্তা আপনি বলেছেন ফ্রম ডে 1, 25শে ডিসেম্বর যে বিশাল লক্ষ লক্ষ জনস্রোতে আপনাদের এই 300 ওইটা কি বলে জুলাই এক্সপ্রেস, তো ওখানে যে বক্তব্য দিয়েছিলেন মানুষ খুবই আগ্রহ সহকারে আসছিল। এবং আচ্ছা জনাব সুব্রত চৌধুরী, একটু জানতে চাই, আপনি তো বলছেন যে একটি চমক রাখা হয়েছিল যে শেষ পর্যন্ত কারা আসলে ফোন পাবেন, কারা মন্ত্রিত্বের স্বাদ পাবেন, কিন্তু আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারের একজন ব্যক্তিকে পররাষ্ট্রের মতো একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো। এটা তো এক ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। বলেন, আমি তো মনে করি যে এইসব বিতর্কের মধ্যে না ঢুকলেই ভালো হইতো। বিএনপির কি লোকের অভাব আছে? কত লোক এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারতো। আমির খসরুর নাম তো একেবারে মুখে মুখেই ছিল, এবং বিগত বছরগুলোতে সে দায়িত্ব পালন করেছে, তাই না? ফরেন অ্যাফেয়ার্সের একজন সামনের কাতারের বিএনপি নেতা হিসেবে আমরা তাকে খুব ভালো করেছে সে। তো সেই জায়গায় যেহেতু খলিলুর রহমান সম্পর্কে বিএনপির মধ্যেই তো আমরা দেখেছি যে অনেক বড় গলায় বক্তব্য দেওয়া হয়েছে, তার পদত্যাগও কিন্তু চাওয়া হয়েছে, তখন চেয়েছি, আমরাও চেয়েছি, অনেকেই চেয়েছে।
তো এটা না হলে হয়তো ভালো হইতো, কারণ এই শুরুটাতে যদি একটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটা মন্ত্রণালয় একজন বিতর্কিত লোকের মধ্যে পড়ে যায়, হয়তো তার অনেক মেধা থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে, কিন্তু আমি বলবো যে এইটাও একটু বিএনপির যে পররাষ্ট্রনীতি আছে সেটা তো সে ওইভাবে তো সেটা নাও করতে পারে। তার তো এমনি খুব মেধাবী ছাত্র, হয়তো অনেক তার অনেক জায়গায় তার মেধার স্বাক্ষর তিনি রেখেছেন, কিন্তু এখন বিএনপির সরকারের পররাষ্ট্রমন্ত্রী সে যদি বিএনপির রাজনীতিটাও না বুঝে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, এখন তারেক রহমান, এই ধারাবাহিকতা তো রাখতে হবে। তো এখন আমরা বলছি যে একটা মডারেট বিএনপি আমরা পেয়েছি, এটা তো জনাব মির্জা ফখরুল ইসলাম তো প্রায় বলেছে যে হ্যাঁ তাই না, উদার গণতন্ত্রের বিজয় হয়েছে। হ্যাঁ, তো সেই জায়গায় তো আমরা মনে করি যে এরকম উদারপন্থী মনোভাব সম্পন্ন মানুষ এখানে রাখতে পারতো তারা। হ্যাঁ, কারণ খুবই ইম্পর্টেন্ট এটা, বাংলাদেশের সাথে বৈশ্বিক সম্পর্ক কী হবে, এবং বৈশ্বিক সম্পর্কের সাথে অর্থনৈতিক বিষয়টা আছে। হ্যাঁ, শুধু রিলেশনশিপ তো রাখা না, সবসময় বলে সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, মানে বাংলাদেশ জনগণের স্বার্থটা আগে। আপনারা স্লোগান ছিলেন দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। তা আমরাও তো অনেকেই বলেছিলাম যে ওয়াশিংটন নয়, পিকিং নয়, এইসব স্লোগানও তো জনগণের মধ্যে আছে। তাহলে তো আপনাকে সব কিছু ব্যালেন্স করে চলতে হবে। তা আশা করবো যে যাই হোক, যেটা হয়ে গেছে এটা তো আর এখন আমি বিতর্ক করতে চাই না, আমরা কিছুদিন দেখি না, এখন তো হানিমুন পিরিয়ড তো শুরু হলো আজকে থেকে। আপনাকে বলেছি যে অন্তত 100টা দিন আমরা দেখব, এবং 100 দিন পরে আমরা কিন্তু জবাবদিহি চাইবো এই সরকারের কাছে। আপনি তো বলেছেন যে সুশাসন দেবেন, আপনি অ্যাকাউন্টেবিলিটির কথা বলেছেন, জবাবদিহিতা, স্বচ্ছতার কথা বলেছেন, এই 3 শব্দ তো আপনি অনেক মিটিংয়ে বলেছেন, আমরা সেটা দেখতে চাই। জনগণের এটা প্রত্যাশা, আপনার সরকার এই সব পরিধির মধ্যে আপনাকে কিন্তু প্রশ্নের সম্মুখীন হতে হবে, এবং সেই সুযোগটা আপনি দেবেন। অতীতের সরকার যেমন কথাবার্তা বললে অনেক, আমাদের রনি ভাই আছে, কত কষ্টের মধ্যে আমাদের চলতে হয়েছে। হ্যাঁ, ভয় ভীতি, কখন কি সন্ত্রাসী হামলায় আমরা পড়ে যাই, তারপরেও আমরা বলে গেছি। হ্যাঁ, আমরা কিন্তু অনেকেই কিন্তু কথা বলেছি, সবসময় বলেছি। আমরা এখনো চাই যে বিএনপির আমলেও যেন আমরা কথা বলতে পারি, উদার গণতন্ত্র যেহেতু আপনি বলেছেন, আমরা সেইভাবেই রাষ্ট্রের মধ্যে থাকতে চাই।